হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাইস আইএস ইউটিউব চ্যানেল। মাই নেম ইজ তন্ময়। আজকের প্রিলিমস বাইট সেশনে আমরা পড়বো কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল এই টপিকটার ব্যাপারে। দেখো, আজকে সকালের ওয়ার্ড টু রিড সেশন তোমাদের বলা হয়েছিল দ্য হিন্দুর পেজ নাম্বার 1 থেকে এই আর্টিকেলটা পড়ার জন্য। এই যে আর্টিকেলটা আছে এটা কিন্তু কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল এর উপরেই আছে। কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল পার্ট অফ ডিলিমিটেশন প্যাকেজ ডিফিটেড। ঠিক আছে, আমরা কনটেক্সটে পুরো ডিটেলসে জানবো কি হয়েছে। বাট তোমরা একটা জিনিস জেনে রাখো, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল কিন্তু ইউপিএসসি প্রিলিমস এর জন্য খুব খুব ইম্পর্টেন্ট। দেখো, 2022 এর এটা একটা ইউপিএসসি প্রিলিমস এর কোয়েশ্চেন। কনস্টিটিউশনাল বিলের উপর, অ্যামেন্ডমেন্ট বিলের উপর 3টে স্টেটমেন্ট দিয়েছে, কারেক্ট আনসার কিন্তু জিজ্ঞাসা করেছে। সিমিলারলি 2024 এও কিন্তু ইউপিএসসি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের উপর কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে। অ্যাজ পার আর্টিকেল 368 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, পার্লামেন্ট মে অ্যামেন্ড এনি প্রভিশন অফ দ্য কনস্টিটিউশন বাই দ্য ওয়ে অফ অ্যাডিশন, ভেরিয়েশন, রিপিল। এরপরে তোমাদের কারেক্ট অ্যান্সার কিন্তু জিজ্ঞাসা করেছে। তো আমরা একটা জিনিস কি বুঝতে পারছি, 2022 এসছে, 2024 এসছে, 2026 এটা প্রচুর নিউজে আছে। তো এটা কিন্তু এই রিলেটেড ইউপিএসসি কিন্তু প্রিলিমস এর কোয়েশ্চেন কিন্তু আবার জিজ্ঞাসা করতে পারে। বাট তোমাদের এখানে না একটা জিনিস বলে রাখি, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট আমরা যখন পড়ব, এর না দুটো ডাইমেনশন আছে। একটা হচ্ছে প্রিলিমস রিলেটেড আর একটা হচ্ছে মেইনস রিলেটেড। প্রিলিমস রিলেটেড ডাইমেনশনে আমরা পড়বো যে কোথায় এই বিলটা ইন্ট্রোডিউস করা হয়, এখানে জয়েন্ট সিটিং আছে কিনা, 24th অ্যামেন্ডমেন্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন কি বলছে, এইসব ব্যাপারে কি ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স এর ব্যাপারে কিন্তু আমরা এটাকে দেখবো। আর মেইনস এর পার্সপেক্টিভে কিন্তু এই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের কিন্তু পুরো অ্যানালিসিস করতে হবে। কিভাবে তোমাদের বেসিক স্ট্রাকচার, ডক্ট্রিন, ইভলিউশন হলো, ঠিক আছে, এই জিনিসগুলো মেইনস এর পার্ট। বাট প্রিলিমসে যেহেতু দেখছো যেমন কোয়েশ্চেন কিভাবে আসে, তো এই রিলেটেড কিন্তু আমাদের কভারেজ কিন্তু করতে হবে। তো এটা মাথায় রেখে কিন্তু আজকে দেখবে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট এই টপিকটার উপরে দুটো লেকচার এসছে, একটা মেইনসের পার্সপেক্টিভ থেকে, একটা কিন্তু প্রিলিমসের পার্সপেক্টিভ। বোঝা গেল? এইবার আমরা করছি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল। ঠিক আছে, এবার কোন কোন ডাইমেনশনে আমরা এটাকে পড়বো। দেখো, প্রথমে আমরা কনটেক্সট দেখবো। এটা হয়ে গেলে কনস্টিটিউশনাল সোর্স অ্যান্ড পাওয়ার এর ব্যাপারে কিছু ডিটেলস দেখবো। দেন আমাদের সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, প্রসিডিওর ফর অ্যামেন্ডমেন্ট। এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর এখান থেকে প্রত্যেকটা লাইনের উপর থেকে কিন্তু ইউপিএসসি কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে পারে। তো আমাদের খুব ভালো করে কিন্তু এটাকে পড়তে হবে। এরপরে যে টাইপস অফ অ্যামেন্ডমেন্ট আছে আমরা সেটাও দেখে নেব। বাট মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই পার্টটা। এখান থেকে ইউপিএসসি কোয়েশ্চেন অলরেডি জিজ্ঞাসা করেছে, আর কিছু কিছু পয়েন্ট থেকে কিন্তু আবার জিজ্ঞাসা করতে পারে। তো খুব ভালো করে কিন্তু এটা পড়ব। দেন আমরা একটা প্রিলিমস এর প্র্যাকটিস এমসিকিউ আছে, যেটা তোমাদের কোয়েশ্চেনটা সলভ করতে হবে। সলভ করে কমেন্ট সেকশনে যেয়ে কিন্তু আমাদের জানাতে হবে। বোঝা গেল? দেখো, আমরা কনটেক্সট দিয়ে শুরু করি। তোমরা সবাই জানো, যারা নিউজ পেপার ফলো করছো, আমাদের লেকচার ফলো করছো, আমরা কিন্তু এর আগেও ভিডিও নিয়ে এসেছি যে ইউ ইউনিয়ন গভর্নমেন্ট কিন্তু পার্লামেন্টে, বিশেষ করে লোকসভায় কিন্তু কনস্টিটিউশনাল 131 অ্যামেন্ডমেন্ট বিল এটা কিন্তু ইন্ট্রোডিউস করেছে। বাট এই বিলটা কিন্তু ডিফিট হয়ে গেছে। দেখো, এই বিলটার ভোটিং এর সময় অ্যারাউন্ড 528 মেম্বার কিন্তু লোকসভার মেম্বার পার্টিসিপেট করেছিল। আর এটা পাস হওয়ার জন্য 352 ভোটিং এর কিন্তু দরকার ছিল। 352 এই বিলটার ফরে কিন্তু ভোটিং এর দরকার ছিল। বাট এই বিলটার ফরে অ্যারাউন্ড 298 ভোট পড়েছে, আর এগেইনস্ট এ 230 ভোট পড়েছে। যে 2/3 মেজরিটির যে প্রভিশনটা থাকে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করতে গেলে, সেই 2/3 কিন্তু মেজরিটি ভোটিং কিন্তু এই বিলটা পায়নি। ফলে বিলটা কিন্তু ডিফিট হয়ে গেছে। ঠিক আছে? তো এটাই কিন্তু কনটেক্সট। আর এই ব্যাপারে এই কনটেক্সট দিয়ে কিন্তু আমরা পুরোটাকে কিন্তু কভার করে নেব। দেখো, প্রথমে এই পাওয়ার টু অ্যামেন্ড কনস্টিটিউশন এটা কোন পার্টে আছে? এটা কিন্তু পার্ট 20 তে আছে। আর যে আর্টিকেল 8 এর সাথে ডিল করে আর্টিকেল 368। দেখো, মেইনসের লেকচারে তোমরা পড়েছো আর্টিকেল 368 অ্যান্ড আর্টিকেল 13 এর মধ্যে যে কনফ্লিক্ট, সেখান থেকে কিভাবে বেসিক স্ট্রাকচার ইভলিউশন হলো, এগুলো সবগুলো কিন্তু তোমরা ওই লেকচারটাতে কভার হয়ে গেছে। বাট এটা মনে রাখবে যে এই আর্টিকেল 368 কিন্তু পার্ট 20 তে কিন্তু আসে। বোঝা গেল? আরেকটা জিনিস মনে রাখবে যে এই পার্লামেন্টের কাছে কনস্টিটিউয়েন্ট পাওয়ার আছে। তার মাধ্যমে পার্লামেন্ট কোনো কিছুকে অ্যাড করতে পারে, কোনো কিছুকে রিপিল করতে পারে, কোনো প্রভিশনকে। এই পাওয়ারগুলো কিন্তু পার্লামেন্টের কাছে থাকে। আর এই যেটা বললাম আর্টিকেল 368 এন্ড আর্টিকেল 313 এর যে কনফ্লিক্ট, সেখান থেকে বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন এর ইভলিউশন হয়েছে। সেটা কিন্তু কেশবানন্দ ভারতী কেস 1973 এই কেসটাতে কিন্তু এসছে। তো পার্লামেন্টের কাছে কিন্তু অ্যাবসোলিউট পাওয়ার নেই যে পার্লামেন্ট কিন্তু পুরো কনস্টিটিউশনে সবকিছু কিন্তু চেঞ্জ করতে পারে না। কিছু জায়গায় কিন্তু এই বেসিক স্ট্রাকচারের মাধ্যমে কিন্তু রেস্ট্রিকশন কিন্তু করা আছে, দেওয়া আছে। ঠিক আছে?
তার এই যে বেসিক স্ট্রাকচার, এটা কিন্তু একটা জুডিশিয়াল ইনোভেশন। এটা কিন্তু অরিজিনালি কনস্টিটিউশনে ছিল না এরকম কোনো কনসেপ্ট। সুপ্রিম কোর্ট কিন্তু কেশবানন্দ ভারতী কেসে কিন্তু এই কনসেপ্টটা কিন্তু ইন্ট্রোডিউস করেছে। বোঝা গেল? এরপর আমাদের যে জিনিসটা জানতে হবে, প্রসিডিওর ফর অ্যামেন্ডমেন্ট। কিভাবে এই কোনো কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হয়। ঠিক আছে? দেখো, একটা তো হচ্ছে অর্ডিনারি বিল। বাট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল কিন্তু এই অর্ডিনারি বিলের থেকে অনেকটাই ডিফারেন্ট হয়। এবার কিভাবে ডিফারেন্ট এটা আমরা দেখব। ফার্স্ট পয়েন্ট যেটা তোমরা মনে রাখো যে এটা কোথায় আনা যায়? এই ইনিশিয়েশনটা কোথায় করা যায়? তোমরা লক্ষ্মীকান্তে বারবার পড়েছো, যারা অলরেডি এই পার্টটা পড়েছো তাদের জন্য তো খুব, খুব কুইকলি একবার রিভিশন হয়ে যাবে। বাট যারা ১ম তারা কিন্তু খুব মাইনিউট মানে খুব মনোযোগের সাথে শোনো, কোয়েশ্চেন কিন্তু এখান থেকে আসবে। ঠিক আছে? কোথায় ইনিশিয়েট করা যায়? দেখো, এটা কিন্তু একমাত্র পার্লামেন্টেই কিন্তু কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল কিন্তু ইন্ট্রোডিউস করা যায়। স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা কাউন্সিলে কিন্তু করা যায় না। অনলি বি ইনিশিয়েটেড আইদার হাউস অফ পার্লামেন্ট। পার্লামেন্টের লোকসভাতেও হতে পারে বা রাজ্যসভাতেও কিন্তু ইন্ট্রোডিউস করা যেতে পারে। বাট স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা স্টেট লেজিসলেটিভ কাউন্সিলে কিন্তু এটা ইন্ট্রোডিউস করা যায় না। ফার্স্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। দেন ইনিশিয়েট তো হয়ে গেল। কিন্তু কে ইন্ট্রোডিউস করতে পারে? ইন্ট্রোডিউস করতে পারে কে? দেখো, আইদার মিনিস্টার অর প্রাইভেট মেম্বার। প্রাইভেট মেম্বার কাদের বলি? লোকসভা বা রাজ্যসভার মেম্বার যারা কিনা মিনিস্টার না। তারা কিন্তু প্রাইভেট মেম্বার। তো মিনিস্টারও করতে পারে, প্রাইভেট মেম্বারও কিন্তু ইন্ট্রোডিউস করতে পারে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল। আরেকটা এখানে পয়েন্ট মনে রাখবে যে এই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল ইন্ট্রোডিউস করার জন্য প্রায়র পারমিশন অফ দ্য প্রেসিডেন্ট কিন্তু প্রায়র রিকমেন্ডেশন অফ দ্য প্রেসিডেন্ট কিন্তু দরকার পড়ে না। এখানেই আসছে ডিফারেন্স মানি বিলের সাথে। মানি বিল ইন্ট্রোডিউস করার পূর্বে কিন্তু প্রেসিডেন্টের রিকমেন্ডেশনের দরকার পড়ে। বাট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিলের ক্ষেত্রে কিন্তু দরকার পড়ে না। বোঝা গেল? ইটস আ ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট পয়েন্ট। এরপর তোমাদের যেটা দেখতে হবে যে কিভাবে পাস হয়। ঠিক আছে? দেখো, পাস হওয়ার জন্য স্পেশাল মেজরিটির কিন্তু দরকার হয়। এবার স্পেশাল মেজরিটিটা কি? আমরা কিন্তু এই টাইপ অফ অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে দেখব। বাট একবার জাস্ট জেনে নাও। এই যে টোটাল যে মেম্বারশিপ আছে কোনো একটি হাউসের টোটাল মেম্বারশিপ প্লাস 2/3 প্রেজেন্ট অ্যান্ড ভোটিং, সে ম্যাথসটা কিভাবে আসছে আমরা এই অ্যামেন্ডমেন্টে দেখব। সেটাকেই বলে কিন্তু স্পেশাল মেজরিটি। তো এই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল পাস করার জন্য কিন্তু স্পেশাল মেজরিটির দরকার হয়। আর স্পেশাল মেজরিটির কিন্তু কিছু টাইপও আছে, যেমন স্টেট লেজিসলেচারের অ্যাসেন্টের দরকার পড়ে, সেটা আমরা দেখছি। বাট এটা তোমরা বুঝতে পারবে। তারপর আরেকটা অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট প্রভিশন হচ্ছে জয়েন্ট সিটিং এর কিন্তু কোনো প্রভিশন নেই। এমনি অর্ডিনারি বিলের ক্ষেত্রে কি দেখো, কোনো যদি ডেডলক হয়ে যায় তখন প্রেসিডেন্ট কিন্তু জয়েন্ট সিটিং এর জন্য বলতে পারে। বাট এই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিলের ক্ষেত্রে কিন্তু কোনো জয়েন্ট সিটিং এর প্রভিশন নেই। প্রত্যেকটা হাউসকে সেপারেটলি কিন্তু এই বিলটা কিন্তু কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল পাস করতে হবে। তবেই কিন্তু ফাইনালি এটা পাস হবে। ঠিক আছে? জয়েন্ট সিটিং এর প্রভিশন নেই। এর সাথে, সাথে কিন্তু ধরো কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল কোনো ফেডারেল স্ট্রাকচারের কোনো প্রভিশন কিন্তু ধরো চেঞ্জ করতে চাচ্ছে। ঠিক আছে? সেই ক্ষেত্রে কিন্তু স্টেট রাটিফিকেশনের কিন্তু প্রভিশন আছে। এবার স্টেট রাটিফিকেশন কিভাবে প্রভিশন আছে সেটা কিন্তু এগেইন আমরা এই টাইপস অফ অ্যামেন্ডমেন্টের মধ্যে দেখব। বাট এই ফেডারেল ফিচার্স কেমন ধরো ইলেকশন অফ প্রেসিডেন্ট, 7th শিডিউল, রিপ্রেজেন্টেশন অফ স্টেট ইন পার্লামেন্ট, এগুলো চেঞ্জ করতে গেলে তখন স্টেট রাটিফিকেশনের দরকার কিন্তু পড়ে। বোঝা গেল? আরেকটা জিনিস তোমাদের খুব ইম্পর্টেন্ট, সেটা তোমাদের মাথায় রাখতে হবে, প্রেসিডেন্সিয়াল অ্যাসেন্ট। দেখো, এই বিলটা দুটো হাউস থেকে সেপারেটলি পাস হয়ে যাওয়ার পরে যখন প্রেসিডেন্টের কাছে আসবে, প্রেসিডেন্ট কিন্তু তাকে তখন অ্যাসেন্ট দিতেই হবে কিন্তু। ঠিক আছে? মাস্ট গিভ অ্যাসেন্ট টু দ্য বিল। প্রেসিডেন্ট মাস্ট গিভ অ্যাসেন্ট টু দ্য বিল। ঠিক আছে? আর এটা কিন্তু আগে ছিল না। অরিজিনাল কনস্টিটিউশন কিন্তু এটা ছিল না। এটা 24th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1971 এর দ্বারা কিন্তু এটা ইন্ট্রোডিউস করা হয়েছে। এর মাধ্যমে কি বলা হয়েছে? ইট ইজ অব্লিগেটরি ফর প্রেসিডেন্ট টু গিভ অ্যাসেন্ট। প্রেসিডেন্টকে কিন্তু অ্যাসেন্ট দিতেই হবে। সে উইথহোল্ডও করতে পারে না। হি ক্যান নাইদার উইথহোল্ড অ্যাসেন্ট অর নট রিটার্ন দ্য বিল ফর রিকনসিডারেশন। ঠিক আছে? ইট ইজ আ ভেরি, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। প্রেসিডেন্ট ইজ বাউন্ড টু গিভ অ্যাসেন্ট। বোঝা গেল? এইবার আসছি আমরা টাইপ অফ অ্যামেন্ডমেন্টে। এটা ভালো করে বোঝো। দেখো, জেনারেলি তিনটে টাইপে আমরা কনস্টিটিউশনে অ্যামেন্ডমেন্ট করতে পারি। একটা হচ্ছে সিম্পল মেজরিটি, একটা হচ্ছে স্পেশাল মেজরিটি, আর একটা হচ্ছে স্পেশাল মেজরিটি উইথ স্টেট রাটিফিকেশন। সিম্পল মেজরিটিকে কিন্তু জেনারেলি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট আন্ডার আর্টিকেল 368 কিন্তু ধরা হয় না। এবার কি কি আমরা সিম্পল মেজরিটির সাহায্যে অ্যামেন্ড করতে পারি সেটা আমরা দেখব। বাট এই স্পেশাল মেজরিটি কিন্তু কি
যে ধরো পার্লামেন্ট তো আমরা একটা হাউস ধরছি, ধরো লোকসভার যে টোটাল মেম্বারশিপ, সেই টোটাল মেম্বারশিপের মেজরিটি আর প্লাস যতজন ব্যক্তি মেম্বাররা প্রেজেন্ট আছে তাদের 2/3, ঠিক আছে? সেটা মিলে কিন্তু আসছে কিন্তু স্পেশাল মেজরিটি। আর স্পেশাল মেজরিটি উইথ স্টেট রাটিফিকেশন কি হচ্ছে, স্পেশাল মেজরিটি তো পেয়ে যাচ্ছে, বাট তারপরে কিন্তু হাফ অফ দ্য স্টেটের কিন্তু এই বিলটাকে কিন্তু পাস করতে হবে। বাট সেই ক্ষেত্রে স্টেট রাটিফিকেশনের ক্ষেত্রে কিন্তু সিম্পল মেজরিটির সাহায্যে কিন্তু পাস করলেই হয়ে যাবে। এবার এক এক করে আসছি। সিম্পল মেজরিটি কি বলছে, রিকোয়ারমেন্ট কি, মেজরিটি অফ দ্য মেম্বার প্রেজেন্ট অ্যান্ড ভোটিং, যেটা নর্মাল হয়, ঠিক আছে? আর এটা কি বললাম তোমাদের আগেই বললাম, আর্টিকেল 368 এর অ্যামেন্ডমেন্টের আওতায় কিন্তু এটা আসে না। আর কি টাইপের গুলো, কোন টাইপের কনস্টিটিউশনাল চেঞ্জ এই সিম্পল মেজরিটির দ্বারা করা যায়? ধরো কোনো নিউ স্টেটের অ্যাডমিশন, ঠিক আছে? বা ধরো নাম চেঞ্জ, রিসেন্টলি কেরালা থেকে কেরালাম হয়েছে, ফার্স্ট শিডিউলে কিন্তু একটা অ্যামেন্ডমেন্ট করতে হবে, তো সেই সব কিন্তু সিম্পল মেজরিটি দ্বারাই কিন্তু হয়ে যায়। অ্যাবলিশন অফ ক্রিয়েশন অফ লেজিসলেটিভ কাউন্সিল, কোরাম ইন পার্লামেন্ট, এগুলোর জন্য কিন্তু স্পেশাল মেজরিটি দরকার হয় না, সিম্পল মেজরিটিতে হয়ে যায়। আর স্পেশাল মেজরিটি কিভাবে কি এমন হয়, দেখো টোটাল মেম্বারশিপ তার যে মেজরিটি, ঠিক আছে, প্লাস 2/3, মানে 2/3 প্রেজেন্ট অ্যান্ড ভোটিং, ঠিক আছে? যতজন প্রেজেন্ট অ্যান্ড ভোটিং চাচ্ছে তার 2/3, এই দুটোকে একত্রিত করার পরে কিন্তু স্পেশাল মেজরিটি আসে। যেমন এগুলো আমরা কোন জিনিস, কোন প্রভিশন চেঞ্জ করার জন্য ব্যবহার করি, যেমন ফান্ডামেন্টাল রাইট, ডিপিএসপি, এই টাইপের প্রভিশনগুলো চেঞ্জ করার জন্য কিন্তু আমরা স্পেশাল মেজরিটি ব্যবহার করি। আর যদি ধরো আমরা কোনো ফেডারেল স্ট্রাকচার, ধরো ফেডারেল প্রভিশন আমরা চেঞ্জ করতে চাই, আমরা 7th শিডিউলে কোনো অ্যামেন্ডমেন্ট আনতে চাই, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদের স্পেশাল মেজরিটি তো চাই, আর তার সাথে স্টেট রাটিফিকেশনেরও কিন্তু দরকার। স্পেশাল মেজরিটি এখানেই তোমাদের বললাম, স্পেশাল মেজরিটি অ্যান্ড দ্য কনসেন্ট অফ হাফ অফ দ্য স্টেট লেজিসলেচার, মানে সমস্ত স্টেট লেজিসলেচারের কাছে এই বিলটাকে পাঠাতে হবে। আর কিন্তু হাফ অফ দ্য স্টেট লেজিসলেচারের, ধরো এক্সাম্পলের জন্য বলছি, ধরো 30 স্টেট লেজিসলেচারে পাঠানো হলো, ঠিক আছে? সেক্ষেত্রে 15 স্টেট লেজিসলেচারের কিন্তু এই বিলটাকে কিন্তু পাস করতে হবে। আর তারা কিভাবে পাস করবে, তারা কিন্তু তোমাদের সিম্পল মেজরিটির দ্বারা কিন্তু এটাকে পাস করবে। জাস্ট এক্সাম্পলের জন্য বললাম, তোমাদের যাতে ক্যালকুলেশনে ইজি হয়। সিম্পল মেজরিটি দ্বারা কিন্তু তাদের পাস করতে হবে, তখনই কিন্তু স্পেশাল মেজরিটি প্লাস স্টেট রাটিফিকেশন এই প্রভিশনটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হবে। আর এর সাহায্যে কিন্তু আমরা ফেডারেল প্রভিশন গুলোকে কিন্তু চেঞ্জ করতে পারি, ঠিক আছে? ফেডারেল প্রভিশন কেমন, ধরো ডিস্ট্রিবিউশন অফ লেজিসলেটিভ পাওয়ার, যেমন যেটা বললাম 7th শিডিউল, ঠিক আছে? সুপ্রিম কোর্ট অ্যান্ড হাই কোর্টের পাওয়ার, ঠিক আছে? আর এই ধরো গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স কাউন্সিল আন্ডার আর্টিকেল 279A, ঠিক আছে? এই টাইপের। ফর এক্সাম্পল ধরো জিএসটির জন্য আমরা যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল একটা নিয়ে এসেছিলাম, সেটা কিন্তু স্টেট রাটিফিকেশনের কিন্তু দরকার হয়েছিল। বাট এই পার্টিকুলার 131 অ্যামেন্ডমেন্ট বিলের ক্ষেত্রে কিন্তু স্টেট রাটিফিকেশনের কিন্তু দরকার ছিল না। বোঝা গেল? তো এটাই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিলের সম্পর্কে যে প্রিলিমস পার্সপেক্টিভে যে সমস্ত কনটেন্ট আমরা সেটা আলোচনা করলাম। একবার কুইকলি গো থ্রু করে নাও। কোন কনটেক্সটে এসছে যে 131 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল ডিফিট হয়ে গেছে, আর্টিকেল 368 এর সাথে ডিল করে, পার্ট 20 প্রসিডিওর কি আছে, ইনিশিয়েশন আইদার হাউস অফ পার্লামেন্টে, স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা কাউন্সিলে হয় না, ঠিক আছে? তারপরে কে করতে পারে, প্রেসিডেন্টের কি পাওয়ার, তারপরে টাইপস অফ অ্যামেন্ডমেন্ট, সিম্পল মেজরিটি, স্পেশাল মেজরিটি অ্যান্ড দেন স্পেশাল মেজরিটি উইথ স্টেট রাটিফিকেশন, আমরা কিন্তু এগুলো বুঝে নিলাম। এইবার এই প্রিলিমসের কোয়েশ্চেনটা তোমাদের সলভ করতে হবে। উইথ রেফারেন্স টু কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট, 3টা স্টেটমেন্ট আছে, কোয়েশ্চেনটা সলভ করো। সলভ করে আমাদের কমেন্টে যে বলো আনসার কি হয়, ঠিক আছে? আর তোমরা যারা সেম আর্টিকেলটা বাংলায় পড়তে চাও তারা রাইসআইএস এর ওয়েবসাইটে চলে যাবে, দেখবে সেম আর্টিকেলটা বাংলাতেই আছে। তো তোমরা যে মিডিয়ামে কমফোর্টেবল সে মিডিয়ামে আর্টিকেলটা পড়বে, পড়ে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল সম্পর্কে প্রিলিমস রিলেটেড যে সমস্ত ডাইমেনশন সেটা কিন্তু একদম ক্লিয়ার করে নেবে। কোয়েশ্চেন কিন্তু আসার খুব বেশি কিন্তু চান্স আছে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। আর কোনো ফার্দার যদি ডাউট থাকে আমাদের কমেন্ট সেকশনে যেয়ে জানাও যে স্যার এই জায়গাটাকে আমি ঠিক বুঝতে পারলাম, ঠিক আছে? আমাদের টিম কিন্তু তোমাদের হেল্প করবে। Thank you so much student for attending this particular discussion and all the very best for your upcoming prelims exam. Thank you.